আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বাদ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আলোচনা চলছিল। আজকে তার পঞ্চম অধ্যায়। হযরত উমরের আমলে ইসলামের রাজ্য বিস্তার কিভাবে ঘটেছিল সেই বিষয় নিয়ে আপনার সামনে আসছি ইনশাআল্লাহ। আবু বকরের সীমান্ত নীতির অনুসরণের পর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের গুরু দায়িত্ব গ্রহণের পর বলিষ্ঠ উদ্যম ও পরিপূর্ণ উৎসাহ সহকারে প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ ও সীমান্ত নীতি অনুসরণ করতে থাকেন দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই অল্প সময়ের মধ্যেই তিনি পারস্য ও রোমের মতো বিশাল ক্ষমতাশালী দুই সাম্রাজ্যকে ইসলামী রাষ্ট্রের আওতাভুক্ত করেন। দ্বিতীয় খলিফা হযরত উমরের 10 বছর শাসনকালে ইসলামী সাম্রাজ্য বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল। পারস্য রোম বিজয় অভিযানের প্রেরণের মূল কারণ কি ছিল সেই ব্যাপার নিয়ে আপনার সামনে বলছি। পাশ্চাত্য ঐতিহাসিক অধ্যাপক হিট্টির মতে আবু বকর সময় বিশ্ব বিজয়ের উদ্দীপ্ত প্রেরণা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে পরিপূর্ণতা লাভ করে। বিভিন্ন কারণে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় অভিযানের ধারায় পারস্য রোমান সাম্রাজ্য বিজয়ের মনোনিবেশ করেন। তার মধ্যে প্রধান কারণগুলি এখানে উল্লেখ করছি বা বলা হচ্ছে। প্রধান কারণগুলো হলো, প্রথমে হচ্ছে ঈর্ষা। ইসলামী রাষ্ট্রের ক্রমবর্ধমান উন্নতির পারস্য রোমান সাম্রাজ্যদ্বয়ের ধ্বংস সমাধানের তৎপর হয়। তারপরে হচ্ছে দূত হত্যা, যারা খবরা পাঠায় তাদেরকে হত্যা। মহানবীর প্রেরিত পারস্য রাজ দরবারের অপমানিত এবং সিরিয়ার শাসনকর্তা কর্তৃক নিহত হলে ক্রমশ উভয় শক্তির মধ্যে সংঘর্ষ অবিসম্ভাবী হয়ে পড়ে। তৃতীয় হচ্ছে বিদ্রোহের সাহায্য। তাহলে এখানে এসেছে রিদ্দা যুদ্ধে পারস্য রোমবাসীর স্বধর্মে থেকে বিদ্রোহীদের সাহায্য করার কারণে মুসলিমদের মনে আক্রোশের সৃষ্টি হয়। তারপরে চতুর্থতে আসছে অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণটা কিভাবে এসেছে? ইসলাম পূর্ব যুগে থেকে পারস্য ও রোমানদের সাথে আরবদের বাণিজ্যিক সুসম্পর্ক ছিল, কিন্তু ক্রমশ মুসলিমদের উন্নতি ও সমৃদ্ধি দেখে পারস্যবাসীরা মুসলিম আরব বণিকদের বাণিজ্য করতে বাধা দিচ্ছিল এবং অর্থনৈতিক কারণে মরুবাসী আরবগণ পারস্য বিজয়ী তৎপর হয়েছিল। তারপরে হচ্ছে 5 নম্বরে ভৌগোলিক বা রাজনৈতিক কারণ। ভৌগোলিক দিক দিয়ে তৎকালীন পারস্যের ইরাক, রোম ও বাইজেন্টিয়ান, সিরিয়া, ফিলিস্তিন, প্যালেস্টাইনের কিছু অংশ আরব দেশের অন্তর্ভুক্ত ছিল। যে ফিলিস্তিনকে নিয়ে আজকে সারা দেশ উত্তাল, যে ফিলিস্তিনকে নিয়ে আজকে মারামারি ফাটাফাটি, যেখানে আল আকসা, যেখানে পৃথিবীর কেন্দ্রভূমি বলা হয়েছে আল আকসাকে, সেই কেন্দ্রভূমিকে নিয়ে আজকে বিজাতি যারা ইহুদি নাসারা এরা নাকি অত্যাচার করছে, সেখানকার অসহায় শিশু প্রাণীদের বাচ্চাদেরকে মেরে তাদেরকে জান্নাতের মুখে পাঠিয়ে দিচ্ছে। সেই জায়গাকে আজকে সারা বিশ্ব নিশ্চুপ হয়ে রয়েছে বটে, কিন্তু আপনি আমি ভাবছি কয় তাদের জন্য। এখানে বলেছে তাই ইসলামী রাষ্ট্রের নিরাপত্তা বিধানের জন্য ওইসব অঞ্চলকে আরব সাম্রাজ্যের আওতায় নিয়ে আসার প্রয়োজন দেখা দিয়েছিল। এরপরে তিনি পারস্য বিজয় নামে একটা অধ্যায় চালু করেছিলেন, সেটা নিয়ে আগামীতে আসবে ইনশাল্লাহ। সেখানে নাম রকের যুদ্ধ নামে একটা যুদ্ধ হয়েছিল, সেতুর বা যশোর যুদ্ধ নামে একটা যুদ্ধ হয়েছিল, তারপরে বুয়াবের যুদ্ধ হয়েছিল। এগুলো নিয়ে আগামীকাল 6ষ্ঠ পর্বে ইনশাল্লাহ আসবো। আজকে যথারীতি আমার দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কৃতিত্বগুলো কিভাবে করিয়ে গিয়েছিলেন, তার 10 বছর শাসনকালে কিভাবে শাসন করে গেছিলেন এবং কিভাবে সব একে একে জয় করেছিলেন, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরা হলো। ইনশাল্লাহ জানার থেকে মান্যতা বেছে দিতে হবে। যদি আপনি না মানতে পারেন তাহলে আপনার দুর্ভাগ্য, আর যদি মানতে পারেন তাহলে আপনার সৌভাগ্য। তো যাই হোক, ইসলামিক রীতি ইসলামিক নীতি মানা অত সহজ নয়, খুবই কঠিন ব্যাপার।
তো যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।